প্রথম আলো মিডিয়া ক্যাফে অনুষ্ঠান থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি ফিরোজ চৌধুরী। আমরা এই ধারাবাহিক এই আয়োজনের আজকে আমরা আলাপ করতে চাই যে কিভাবে বিদেশ যেতে হবে, জেনে বুঝে যেতে হবে, কোথাও ঘাটতি রাখা যাবে না। আমরা এই জন্য নাম দিয়েছি দক্ষ হয়ে বিদেশ যান। তো এ পর্বে আমাদের সঙ্গে সম্মানিত আলোচক হিসেবে দুজন রয়েছেন। আলী হায়দার চৌধুরী, সাবেক মহাপরিচালক বাইরা। আলী হায়দার ভাই, আপনাকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আরো রয়েছেন শরীফুল ইসলাম হাসান, সহযোগী পরিচালক ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। শরীফুল ইসলাম হাসান, আপনাকেও স্বাগত জানাই। তো আমরা শুরু করব আলী হায়দার চৌধুরীকে দিয়ে। তিনি বাইরার দায়িত্বে আছেন, দীর্ঘদিন ধরে দায়িত্বে ছিলেন। 2004 সাল থেকে দায়িত্বে ছিলেন মহাসচিব পদে। তো একটা যেটা হয়, আমাদের বিপুল শ্রমিক বিদেশে যায়। এখন দেশের বাইরে 1 কোটির বেশি মানুষ আছেন। আবার অনেকে ব্যর্থ হয়ে ফিরে আসে এবং অনেকে বুঝে যায়, না বুঝে যায়। যেটাকে আমরা সরল করে বলি যে প্রতারণার শিকার হয়। তো এই প্রতারণার শিকারের নানান ধাপ রয়েছে, নানান জায়গায় প্রতারণার ঘটনাটি ঘটতে পারে। কিন্তু শেষ পর্যন্ত অভিযোগের তীর বাইরার প্রতিই যায়। তো সেক্ষেত্রে বাইরার দায় কতটুকু, অন্যদের দায় কতটুকু? দায়িত্ব ঠিক এড়ানো যাবে না। তবে আপনার শুরুটাই আমি এভাবে বলতে চাই যে জেনে শুনে বিদেশ যান, এটাকে আমি প্রায়োরিটি দিতে চাই। আমাদের এই আলোচনায় আমি প্রথম যে স্টেক হোল্ডার সেটা আমি বলবো যিনি কর্মী বা আমাদের ভাই যিনি বিদেশ যাওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করেছেন ওনাকে। অর্থাৎ উনি ভালোভাবে জেনে শুনে উনি বিদেশ যাওয়া উচিত। ওনার সার্বিক তথ্যগুলো যাতে ওনার সামনে থাকে। উনি কি কাজ যাচ্ছেন, মানে কত বেতন পাচ্ছেন, কোন দেশে যাচ্ছেন, এইগুলো একদম স্বচ্ছ ধারণা নিয়ে উনি বিদেশ যাওয়া উচিত। এটাকে বলে আমরা জেনে শুনে বিদেশ যান। আর এরপরে আপনি যে স্লোগানটা দিয়েছেন দক্ষতার বিষয়, ডেফিনিটলি যিনি যাবেন তিনি জানেন যে ওনার দক্ষতা কি, ওনার টেকনিক্যাল মানে ইয়েটা কি, এবং সেই প্রপার উনি জবটা পাচ্ছেন কিনা, প্রপার মানুষ মানে প্রপার জায়গায় উনি যাচ্ছেন কিনা, এই দুটা জিনিস ওনাকে জেনে শুনে যে মানে টার্গেট করতে হবে। তাহলে পরে আমাদের এই ট্রেডে প্রতারণার সুযোগগুলো কম থাকবে। অর্থাৎ উনি যদি সচেতন হন তাহলে কিন্তু প্রতারণাগুলো কমবে। আর একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে মানব পাচার এবং আমাদের রেগুলার মাইগ্রেশন, যেটা আমাদের আমাদের সরকারের মাধ্যমে বিবিটির আপনার পারমিশন নিয়ে যায়, আমরা রেগুলার মাইগ্রেশনের কথাই রেগুলার বলতে মাইগ্রেশন চাইছি। নিয়ে যায়, তাদেরকে আপনি পাচারকারী আপনি বলতে পারবেন না। না, আমরা তারা পাচারকারী বলতে চাইছি না, কিন্তু তারা গিয়ে প্রতারণার শিকার তো হয়, সেটা হয়, হচ্ছে বাস্তবতা। তারা গিয়ে বিদেশে তারা আনডকুমেন্টেড হয়ে যায়। সেটাকে আপনি আ আ উম সেটাকে আপনি অন্য সংজ্ঞায়িত করতে পারেন। তবে সবকিছুর শেষে যে কথাটা হচ্ছে, যিনি যাবেন তিনি যদি জানেন এবং ওনার টেকনিক্যাল নলেজ গুলো থাকে, তাহলে প্রতারণার সুযোগগুলো মোটেও থাকবে না। এটা আমি আ কারণ এই প্রতারণাগুলো সুযোগ হয় যে এই গ্রামে সরল মানে সহজ মানুষগুলো তারা তাদেরকে প্রতারণাগুলো করে নিয়ে আসে বিভিন্ন মিডিয়াগুলোতে। আজকে যে আপনি দেখেন 'প্রথম আলো' খুললে কিংবা অন্যান্য প্রিন্ট মিডিয়া খুললে নিউজগুলো আপনি যেগুলো আপনি দেখেন, কম্বোডিয়াতে যেভাবে যাচ্ছে, সাইপ্রাসে যেভাবে যাচ্ছে, সাইবেরিয়াতে যেভাবে যাচ্ছে, বিভিন্ন ইউরোপ সেক্টরে যেভাবে প্রতারণা শুরু হচ্ছে। মানে এই জিনিসগুলো যারা যাচ্ছে তারা কিন্তু ভালো করে জেনে যাচ্ছে না। অথচ এই সেক্টরগুলোতে যারা যায় তারা কিন্তু শিক্ষিত জনগোষ্ঠী। কিন্তু তারাই মানে এ মানে মিডলম্যানের মানে এই লোভনীয় কথাতে তারা নানান কিন্তু অফারে চলে প্রভাবিত যায় যে হচ্ছে। সবাই শিক্ষিত এমন নয়। আধা শিক্ষিত, জি, অশিক্ষিত বা কম শিক্ষিত মানুষজনও যায়। ধন্যবাদ আলী হায়দার চৌধুরী। আপনার কাছে আবারও আসবো। আমরা শরীফুল ইসলাম হাসানের কাছে যেতে চাই যে অনেকে যে প্রতারণার শিকার হচ্ছে, আলী হায়দার ভাইও বললেন যে আসলে জেনে বুঝে ঘাটতি কোথাও রয়েছে। তো আপনার পর্যবেক্ষণ কি? যে আমাদের শ্রমিকরা মানে কতটুকু অদক্ষ হয়ে যায়, তথ্য না জেনে যায়? ঘাটতিটা আসলে কোথায়? দেখুন, বাংলাদেশ থেকে বিদেশ যাওয়ার খরচ গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আর তারাই গোটা পৃথিবীর মধ্যে সবচেয়ে কম। এই যে সবচেয়ে বেশি খরচ করে সবচেয়ে কম আয় যায়, তার তো একটা বড় কারণ আমাদের লোকজন, আপনি যারা বিদেশ যায়
তাদেরকে যদি আপনি জিজ্ঞেস করেন, যারা বৈধভাবেই যায়, তাদেরকে জিজ্ঞেস করেন যে কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছ, 99% কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যাচ্ছে বলতেই পারবে না। অথচ তার পাসপোর্টের 3 নম্বর পৃষ্ঠার মধ্যে যে রিক্রুটিং এজেন্সির মধ্যে গেছে তার সিল দেয়া আছে। সে বলতে পারে না কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গিয়েছে, সে বলতে পারে যে দালাল কে তার মাধ্যমে গিয়েছে, গ্রামে তার যে দালাল তাকে নিয়েছে। তো এখন যেই যাচ্ছে, এখন কেন সে দালালের কাছে যায়? আপনি দেখবেন ঢাকায় আমাদের এখন প্রায় 2-2.5 হাজার রিক্রুটিং এজেন্সি আছে। সবগুলোর অফিস আপনি পাবেন হয় পল্টন, না হলে হচ্ছে বনানী, না হলে গুলশান। এখন ধরেন টাঙ্গাইল বা কুমিল্লার বা লক্ষ্মীপুরের যে মানুষটা বিদেশ যেতে চান, তার সাথে এই গুলশানের সংযোগটা কি? তিনি তো চেনেন না। তখন তিনি হয় কি, তিনি তার এই ঘরের কাছে কোনো আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব তাকে বিশ্বাস করেন। বেশিরভাগ সময় দালাল বা যে মধ্যস্বত্ব সে কিন্তু দূরের কেউ নয়। তারই কোনো আত্মীয়-স্বজন যাকে সে অনেক বেশি ট্রাস্ট করে। এবং একসময় গ্রামে-গঞ্জে ৮০ দশকে ৯০ দশকে একদম খুব কমন ডায়ালগ ছিল যে বিদেশ যেতে গিয়ে টাকা মাইর গেছে। মানে সে বিদেশ যেতে পারে না, টাকা দিতে পারে না। তো সেখান থেকে এখন বিদেশ যেতে গিয়ে টাকাটা হয়তো বাদ যায় না, বিদেশ যায়, তো গিয়ে খেয়ে কাঙ্ক্ষিত কাজটা পায় না, চাকরিটা পায় না। তাকে এই যুগেও তাকে বলা হচ্ছে, সেও বিশ্বাস করে যে তোমাকে ফ্রি ভিসায় পাঠাচ্ছি। ফ্রি ভিসা মানে কি, তুমি ফ্রি যেখানে ইচ্ছে কাজ করতে পারবা। অথচ মধ্যপ্রাচ্যের বা যেকোনো দেশের আইন অনুযায়ী একবারে ফ্রি ভিসা বলে কিছু নেই। বলে আপনি দেয়। যেই মালিকের অধীনে, তার বাইরে যদি আপনি অন্য কোথাও কাজ করেন, আপনি গ্রেপ্তার হবেন এবং নিয়মিত গ্রেপ্তার হয়ে পাঠানো। And তাকে তারা নিজের একটা টার্ম চালু করে ফেলেছে দালালরাও, তারা বলে ফ্রি ভিসা, মানে তুমি ফ্রি। বাদতে আসলে ফ্রি বলে কোনো কিছু নাই। একইভাবে দেখেন, আপনি বাংলাদেশ থেকে যত লোক ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার চেষ্টা করে, সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ হচ্ছে সেই তালিকায় প্রথম। গত ৬ মাসে গ্রিসেও সেই তালিকায় প্রথম হচ্ছে বাংলাদেশ। এই যে যারা যাচ্ছে মাদারীপুর, শরীয়তপুর, সুনামগঞ্জ, সিলেট বা কিশোরগঞ্জ, ভৈরবের যে মানুষটা যাচ্ছে, সে এইভাবে যাওয়ার জন্য ২০ লাখ, ২৫ লাখ, ৩০ লাখ, ৪০ লাখ, ৬৫ লাখ, ৭৭ লাখ টাকা খরচ করেছে। আপনি এখন ৬৫ লাখ, ৭৭ লাখ টাকা খরচ করে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে প্রাপ্তিটা কি? আপনি হয় সাগরে মারা যাবেন, কিংবা কোনোভাবে পৌঁছালে পুলিশের হাতে অ্যারেস্ট হবেন, কিংবা অ্যারেস্ট না হলে আপনি অ্যাসাইলাম সিক করবেন, যে অ্যাসাইলাম প্রত্যাহারের হার, রিজেকশনের হার হচ্ছে 99%। তাহলে আপনার প্রাপ্তিটা কি? এই যে মানুষজন যারা বিদেশ যায়, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন বিষয়টি গোপন রাখে। সে যে আরেকজনের সাথে শেয়ার করবে, জানবে, সেগুলো না করে সে গোপন রাখে। এমনকি শুনলে অবাক হবেন যে ঢাকা থেকে তুলে চিটং নামিয়ে দিয়েছে বিদেশ যাওয়ার নামে। আপনি তাকে বিদেশের কাজের কথা বলে কম্বোডিয়া পাঠিয়ে দিয়ে স্ক্যাম সেন্টারের শিকার হয়। এর একটা বড় কারণ আমি মনে করি যে আমাদের লোকজন সচেতন না। সে এই যে আপনি যে বলছেন দক্ষ হয়ে বিদেশ যান, কত যে জরুরি। আমাদের একজন লোক কালকেই সে ১০ লাখ টাকা দিয়ে বিদেশ যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু সে ১০,০০০ টাকা খরচ করে কোনো একটা দুঃখ হবেন। কিন্তু আপনি যদি ১০,০০০ টাকা খরচ করে দক্ষ হন, তাহলে কি সুবিধা হয়? ধরেন আপনি কনস্ট্রাকশন এ কাজে যেতে চান বা ইলেকট্রিশিয়ান বা প্লাম্বার, আপনি ১,০০০-১০,০০০ টাকা খরচ করে যদি যেকোনো প্রশিক্ষণ নেন, এখন আবার উল্টো টাকা আপনার খরচ করতে হয় না। বরং সরকারের বা বেসরকারি এমন অনেক প্রশিক্ষণ রয়েছে, গেলে আপনি উল্টো টাকা পাবেন। যেখানে আপনি ৩ মাস বা ৬ মাস ব্যয় করতে হবে। কিন্তু সে ৩ মাস বা ৬ মাস সময় খরচ করে সে কোনো প্রশিক্ষণ নিতে রাজি না। সে কালকেই বিদেশ চলে যাবে। একইভাবে আমাদের দেশের লোকজন দেখবেন, আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় হচ্ছে পৃথিবীর ২য় বৃহত্তম বিশ্ববিদ্যালয়। ৩৪ লাখ ছেলেমেয়ে পড়ে। আমাদের সরকার এখন জেলায়, জেলায় বিশ্ববিদ্যালয় করার কথা ভাবছে। আপনার অফিসে একজন অফিস সহকারী নেন, আপনি ২ লাখ আবেদন পাবেন। কিন্তু আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার খোঁজেন, আপনি একজন ক্যামেরা টেকনিশিয়ান খোঁজেন, আপনি একজন ব্রডকাস্ট ইঞ্জিনিয়ার খোঁজেন, আপনি ২০ লাখ ছেলেমেয়ে থেকে একটা পাবেন না। একটা বড় কারণ জাতিগতভাবে আসলে আমাদের যে দক্ষতাটা, স্কিলটা, সেই স্কিলটা আমরা নিতে চাই না। এবং সে কারণটাতে আমাদের স্কিলটা খুব জরুরি। আপনি যেকোনো কাজে স্কিল হন, সেটা ড্রাইভিং হোক, কনস্ট্রাকশন হোক, ইলেকট্রিশিয়ান হোক, ভালো চা বানান, ভালো রান্না করেন, ভালো গান গান, যেকোনো একটা যদি আপনি স্কিল হন, সেই স্কিলটাই আপনার সবচেয়ে বড় সুবিধা। আমাদের আপনি সনদ চান, লাখ, লাখ ছেলেমেয়ে পাবেন যার মাস্টার্স ডিগ্রি, গ্র্যাজুয়েশন ডিগ্রি আছে। কিন্তু দক্ষতা যে সনদ, সেটা কিন্তু আমাদের কিন্তু নাই। আপনি দক্ষতার কথা বলছেন, এখানে একটা বড় ঘাটতি দেখা যায় যে ভাষাগত দক্ষতার ঘাটতি। দক্ষতাটা ২ ধরনের হয়। একটা হচ্ছে হুম। টেকনিক্যাল স্কিল, আরেকটা হচ্ছে সফট স্কিল বা ল্যাঙ্গুয়েজের স্কিল। আপনি একদম ঠিক বলেছেন। আপনি দেখেন মধ্যপ্রাচ্যে যাবে, আপনি আরবি ভাষাটা সে জানবে না। কিন্তু আপনি ধরেন এটা তো খুব না। এমনকি ধরেন আমাদের দেশে প্রায় ১৫-২০ লাখ ছেলেমেয়ে আপনি মাদ্রাসাতে পড়ে। তারা কিছুটা আরবি জানে, খুব ভালো নাহলে। এই যে আরবি ভাষা কিছুটা জানে, আপনি তাকে একটু স্কিল করান না। তাকেই ড্রাইভিং শেখান, তাকেই ইলেকট্রিশিয়ান বানান। দেখেন সে বাইরে তখন সে যেহেতু আরবি ভাষা জানে, তার কিন্তু খুব দ্রুত। আপনি জাপান, আমাদের লোকজন মরিয়া হয়ে সৌদি আরব যাওয়ার জন্যে, সে তার আয়টাও হয় না, বেতনও হয় না। অথচ জাপান বলছে, "কত লাখ কর্মী তোমরা আমাকে দিতে পারবা, দাও। শুধু জাপানি ল্যাঙ্গুয়েজটা শিখো। কেয়ার গিভার, ড্রাইভার।" আমরা গত ১০ বছর মিলে, এই রাষ্ট্র মিলে আমরা ৫,০০০ লোকও তৈরি করতে পারিনি, জাপানি ভাষা শেখাতে পারিনি। যেখানে নেপাল, থাইল্যান্ড, তাদের লাখ, লাখ মানুষজন জাপানি ভাষা শিখে যাচ্ছে। এবং জাপানি ভাষা যদি আপনি শেখেন, আপনার
1.5-2 লাখ টাকা মাসে বেতন, ভালো থাকবেন। এমনকি ধরেন এই যুগে কোনো একটা ছেলে মেয়ে যদি তার গ্র্যাজুয়েশন ডিগ্রি নাও থাকে, যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ জানে, জাপানি ল্যাঙ্গুয়েজ জানে, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানে, কোনো একটা ভাষা জানলেও তার কিন্তু করে সে ভালোভাবে আয় করতে পারবে। কিন্তু আমাদের না টেকনিক্যাল স্কিল, না ল্যাঙ্গুয়েজ স্কিল, কোনোটাই আমাদের নাই। এবং এইটা যে খুব বেশি হবে তা না। এই যে দেখেন আমাদের ১ কোটিরও বেশি লোক বিদেশে আছে। প্রতি মাসে গড়ে ১ লাখ, প্রতি বছর ১০ লাখ, ১২ লাখ বিদেশ যায়। এই সুযোগ আপনি পাবেন আর সর্বোচ্চ ২০ বছর। আমাদের যে জনগোষ্ঠী, তরুণ জনগোষ্ঠী ৪-৫ কোটি আছে, এই সুযোগ আমাদের আর সর্বোচ্চ ১৫-২০ বছর থাকবে। তারপরে আমরাও অন্যদের মতো প্রবীণ জনগোষ্ঠীতে পরিণত হব। তাহলে আমার সর্বোচ্চ আর ১৫-২০ বছর সুযোগ ছিল, আছে আমার জনগণের স্কিল করে। আমার এখন জেলায়, জেলায় বিশ্ববিদ্যালয় করার চেয়ে, মাস্টার্স ডিগ্রি করার চেয়ে আমার লোকজনকে ট্রেনিং স্কিল করাটা জরুরি। সেটা কি? আমি মনে করি সেটা আমাদের বাধ্যতামূলক করা দরকার। প্রাথমিক শিক্ষা যেমন আমাদের বাধ্যতামূলক করেছে, আমরা এখন কারিগরি প্রশিক্ষণটা আমাদের বাধ্যতামূলক করা দরকার সেকেন্ডারিতে। যে আপনি 6 থেকে 10 আপনি কোনো একটা স্কিল জানবেন। আপনি এসএসসি পাস করার পরবর্তী ৩ মাসে কোনো একটা কাজ শিখবেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েদের কোনো একটা কাজ শিখবেন। কাজ শেখার মধ্যে কোনো লজ্জা নেই। বরং পৃথিবীর যেই দেশে আপনি উন্নতি করেন, তারা কাজ জানে। আমি শেষ করি আপনার সুইজারল্যান্ডের এই কথাটা আমার সবসময় মনে রাখবে। আমি সুইজারল্যান্ডের একটা ট্যুরে ওদের বাসে চড়ছিলাম। তো ওরা বলছে যে সুইজারল্যান্ড ইজ রান বাই 3 H। ১ম H বলছে আমাদের অল্প কিছু লোক আছে যারা হেড নিয়ে চিন্তা করে। মানে হেড মানে হচ্ছে রাষ্ট্র, ফিলোসোফার, রাজনীতিবিদ। তারপর বলছে আমার সেকেন্ড হচ্ছে আমার হার্ট, ডাক্তার, নার্স এরকম। তারপরে বলছে আমার সুইজারল্যান্ড ইজ রান বাই 3rd H হ্যান্ড। আমার যে কারিগরি শিক্ষা, আজকে যে সুইজারল্যান্ড ২০০ বছর এই যে সারা পৃথিবীর সম্মুখে, কারণ হচ্ছে আমরা কারিগরি শিক্ষা। আমাদের এটা বাধ্যতামূলক। আমাদের প্রত্যেকটা ছেলেমেয়েকে আমরা কাজ শেখাই। এবং আপনি উন্নত বিশ্বে কোথাও কোনো জায়গায় কেউ মাস্টার্স ডিগ্রি, অনার্স ডিগ্রির জন্য বসে থাকে না। আপনি সেকেন্ডারি পর সে কাজ জানে। ফিলিপাইনে এখন সেকেন্ডারি স্কুলের সাথে টেকনিক্যাল এডুকেশন বাধ্যতামূলক। তা আপনি যেকোনো একটা সরকারি দপ্তরে আপনি পিওন বা অফিস সহকারী খুঁজেন, আপনি ১০ লাখ আবেদনকারী পাবেন। সে অফিস সহকারী, পিওন হতে চায়। কিন্তু আপনি বারবার বলছি আপনি স্কিল। আমাদের বিজিএমএ বলেন ৪০ বছর ধরে, ৫০ বছর ইন্ডাস্ট্রি। আপনি এখনো ম্যানেজারিয়াল কাজগুলো সব করে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া থেকে আসা লোকজন। আপনার টেলিভিশন ইন্ডাস্ট্রি, ব্রডকাস্টার, ক্যামেরা, গ্রাফিক্স ডিজাইন সমস্ত জায়গায় আপনি টেকনিক্যাল লোকজন পাবেন না। কাজেই আমি মনে করি আমাদের এখন একদম কারিগরি প্রশিক্ষণটা বাধ্যতামূলক করা দরকার। যেন তাকে আমরা স্কিল করে দেশে এবং দেশের বাইরে আমরা তৈরি করতে পারি। আপনি শ্যামলী পলিটেকনিক থেকে বা যেকোনো জায়গাতে ৫০০ একটা ছেলে যে এসির কাজ করে, আপনি তার মাসে ৭০-৮০ হাজার টাকা আয়, তাকে আপনি সিরিয়াল পাবেন না। আর আমার বিশ্ববিদ্যালয়ে পাস করা একটা ছেলের ১০,০০০ টাকা দেওয়ার কোনো কিছু অভাব নেই। মানে আপনি পাবেন না। তার কাজে আমি মনে করি যে আমাদের এখন অবশ্যই আমাদের লোকজনকে ল্যাঙ্গুয়েজ এবং টেকনিক্যাল স্কিল এই শেখাটা খুব জরুরি। কারণ আপনি সরকার বলছে আমি আগামী ৫ বছরে ১ কোটি লাখ টাকা পাবো। আপনি ৫ বছরে ১ কোটি লোক পাঠায় কোনো লাভ নাই, আপনার রেমিটেন্স আপনার যদি অদক্ষ হয়। আপনি ৫ বছরে ১ কোটি লাখ না পাঠায় আপনি যদি ১ লাখ দক্ষ লোক পাঠান, আপনার তার চেয়ে বেশি রেমিটেন্স আসতে পারে। শ্রীলঙ্কা, ফিলিপাইন, ইন্ডিয়া সব করছে। কাজেই আমার এখন লোকজনকে দক্ষ করে পাঠাতে হবে। যে যাচ্ছে তাকে দক্ষ হতে হবে, যে পাঠাচ্ছে তাকে দক্ষ লোক পাঠাতে হবে এবং রাষ্ট্রকে এখানে বাধ্য করতে হবে। বাঙালিকে আপনি বললে কাজ হবে না। কাজে আমি মনে করি আমাদের মধ্যে সময় এসেছে এখন, যেটা চীন বন্ধ অনেক দেশ হয়েছে যে আমার বিশ্ববিদ্যালয় লেখাপড়া বন্ধ, আমি আপাতত ট্রেনিং শেখে। আমাদের বোধহয় এখন উচিত হচ্ছে গিয়ে বাধ্যতামূলক ভাবে কারিগরি শিক্ষাটা বাধ্যতামূলক করা সবার জন্য। জি, ধন্যবাদ শরীফুল ইসলাম হাসান। আমরা ধরে নিচ্ছি যে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হলো, সবাই শিখলো। কিন্তু তথ্য প্রাপ্তির ক্ষেত্রে, বিদেশ যাওয়ার তথ্য প্রাপ্তির ক্ষেত্রে ঘাটতি রয়েছে, অস্পষ্টতা রয়েছে এবং আমাদের ডেটা ব্যাংকও নেই সেইভাবে। এইজন্য দেখা যায় যে বাইরে আসলে কতজন লোক নিচ্ছে, সরকার কোন দেশে কতজন পাঠাতে পারবে, আমাদের কাছে সাধারণ জনগণের কাছে আসলে তথ্য নেই। তখনই দালালের ফাঁদে পড়ে। তো আলী হায়দার চৌধুরী ভাই, আপনি কি একটু বলবেন যে এই ঘাটতিটা কিভাবে দূর করা যাবে? কারণ মোটা দাগে ধরেন আমাদের অনেকেরই বলতে পছন্দ যে বাইরা এটা দায়ী, বাইরার সাব এজেন্ট বা দালালরা দায়ী। কিন্তু আসলে এই সমস্যা, এই প্রতারণার সমস্যা, তথ্য ঘাটতির সমস্যা কিভাবে দূর করা যাবে? আপনি দীর্ঘদিন কাজ করছেন এখানে। এগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। আসলে বিষয়টা হচ্ছে মানে আমাদের এই ডিমান্ড চাহিদাগুলো যেগুলো আমাদের কাছে আছে এগুলো প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিভাবে আমরা পৌঁছে দিতে পারি। আপনারা কি কোনো ডিসপ্লে রাখেন যেটা না, সরলভাবে জানা যাবে? আপনি এখানে ডিসপ্লে রাখে, বাইরেতে ডিসপ্লে রাখা ইয়ে তো নাই। এখন তো আমরা যখন ওয়েবসাইটের যুগ আরকি, আমরা সেই যখন অর্থে বলছি। আমরা যখন বিইবিটিতে আমার পারমিশনের জন্য, নিয়োগ অনুমতির জন্য আমরা যখন অ্যাপ্লিকেশন করব, সেই অ্যাপ্লিকেশনটা অনুমতি যখন দিবে, এটা যাতে বিইবিটির মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে কিভাবে যায়? আমাদের উপজেলা লেভেলে এখন কিন্তু ডিজিটাল অ্যাক্সেস আছে। ইভেন গ্রাম অঞ্চলে কিন্তু ইউনিয়ন কাউন্সিলও কিন্তু আছে। তাদের কাছে যদি এই ইনফরমেশনটা পৌঁছে দেওয়া যায়, বৈধ রিক্রুটিং এজেন্সির তালিকা এবং অমুক অফিসের যেকোনো একটা অফিসের এই রিকোয়ারমেন্ট আছে,
তাহলে ওই প্রান্তিক জনগোষ্ঠী কিন্তু অটোমেটিকলি সেখানে বসে সে জানতে পারছে কোন কোন অফিসে কি কি কাজ আছে এবং সে এখানে রিস্ক করতে পারে। এখন এই ইনফরমেশনের জন্য তাকে একটা দালাল ধরতে হয় যে রিক্রুরেন্সি কোথায় আছে কিংবা কোন অফিসে কি আছে। আরেকটা জিনিস তারা কনফিউজ করে ফেলে, ট্রাভেল এজেন্সি এবং রিক্রুরেন্সি দুটার মধ্যে তারা মিক্সড করে ফেলে। তারা একটা ট্রাভেল এজেন্সিকে মনে করে যে দে আর দ্য অথরিটি। আসলে তারা তো টিকেটিং শুধু করতে পারে। এবং আজকাল যে আমাদের যে নিউজগুলো আমাদের আসতেছে সেটা হচ্ছে এই জনগোষ্ঠী কিন্তু ম্যাক্সিমাম রিক্রুরেন্সির চেয়েও ট্রাভেল এজেন্সি প্যাকেজগুলো ডিল করে বিভিন্ন শ্রীলঙ্কা হয়ে, থার্ড কান্ট্রি হয়ে, তারপরে গিয়ে ট্রাফিকিং হয়। এখান থেকে নেপালে পাঠায় দেয়, নেপাল থেকে অন্য অন্য দেশে যায়। ভিজিট ভিসায় দুবাই পাঠায়, মানে যেকোনো একটা ভিসা থাকে, তার পাসপোর্টে থাকে। ভিজিট ভিসায় তাকে দুবাই পাঠায়, সেখান থেকে ত্রিপলিতে যায়। ভিজিট ভিসায় সে জেদ্দা যায়, সেখান থেকে তাকে রাশিয়াতে ওয়ার ফিল্ডে পাঠিয়ে দেওয়া হয়। এই জিনিসগুলো কিন্তু মানুষকে সচেতন হতে হবে যে এগুলো আসলে মানে আমরা এত উদগ্রীব হয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি রাশিয়া যাব, আমি যদি লিবিয়া কোনো কাজে, লিবিয়া সেক্টরটা সম্পূর্ণ ভিন্ন। এই যে শরীফ হাসান যেটা বললেন, মেডিটেরিয়ান সিতে যেসব দুর্ঘটনাগুলো ঘটে সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশী। এই গোষ্ঠী কিন্তু তারা জেনে শুনে এই রুটটা বেছে নেয়। ট্রাফিকিং যে হয় সে নিজেও জানে বোথ এন্ডে তাদের দালাল রয়ে গেছে। এই সো কল গেম ইনভলভমেন্ট, তাদের এই দালাল রয়ে গেছে। তারা জানে, তারা জেনেই যাচ্ছে এইভাবে তাকে পাড়ি দিতে হবে। এবং আর মিডল ইস্ট বা মালয়েশিয়া এইসব জায়গায় যারা যাচ্ছে তারা তো এখানে রেগুলার মাইগ্রেশনটাই বেশি। জি। তবে যে কথাটা শরীফ হাসান একটু আগে বললেন যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। আসলে আমি নিজেও তো ওখানে থেকে আসছি। ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নেই। এখন তাহলে এটা কোত্থেকে বের হলো? এটা হচ্ছে কি ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস ভিসা। আপনার আত্মীয় ওখানে আছে, আপনার তারা আ আ আপনাকে নিয়ে বা যাচ্ছে। বা টুরিস্ট ভিসা ছেলে এভাবেও বা যায় গ্রামের অনেকে। মানুষ, ভাই, কাজিন, এবং প্রতারিত হয় তাদের হাতে। ম্যাক্সিমাম প্রতারিতগুলো হয় তাদের হাতে, কারণ ফ্রি ভিসা বলতে আসলে কোনো ভিসা নাই। তাকে পার্টিকুলার প্রজেক্টে কাজ করতে হবে। না কাজ করলে তারা ওয়ান্টেড হয়ে যাবে এবং ধরা পড়বে। এই কথাটা কিন্তু বারবার বলা হচ্ছে, বিভিন্ন সময়ে বলা হচ্ছে, বিভিন্নভাবে বলা হচ্ছে। মন্ত্রণালয় কিন্তু এটা কিন্তু অ্যাড্রেস করছে। বিভিন্ন সিভিল সোসাইটি যারা আছেন তারাও অ্যাড্রেস করছেন। আমরাও বলতেছি ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই। তোমরা যে যারা মানে এভাবে যেতে চাও, দায়িত্ব তাদের। এখানে আ তারা এই দায়িত্বটা নিয়েই যাচ্ছে। তাদের ধারণা যে এই ভিসায় গেলে মানে মানে অনেক বেশি বেতনে তারা ইচ্ছামত তারা যেখানে সুবিধা হয় তারা সেখানে কাজ করতে পারবে। কিন্তু আসলে এটা যে এখন সৌদি আরবের এই সেক্টরে আমরা একটা মাত্র সেক্টর খোলা, সেটা হচ্ছে সৌদি আরব। আমরা ১১ লক্ষ কর্মী পাঠিয়েছিলাম গত বছর, ৭ লক্ষ গেছে সৌদি আরবে। এখন মেজর পোরশন সৌদি আরবে। এখন একটা মাত্র মার্কেট খোলা এবং সেখানে প্রায় 60% লোক বেকার। এটা বেকার হওয়ার কারণ হচ্ছে এই যে প্রজেক্ট থেকে রানওয়ে করা, ফ্রি ভিসায় কাজ যাওয়া, হাউসহোল্ড ওয়ার্কার কাজে যাওয়া, আত্মীয়স্বজন পাঠিয়েছে, হাউস ড্রাইভার, হাউস গার্ড। আসলে তো এগুলো কাজ নয়। তারা হাউসহোল্ড ওয়ার্কার তো ট্রান্সফারও করতে পারে না কোনো জব। সুতরাং এগুলো আ আজকের এই আলোচনার মাধ্যমে মেসেজটা এতটুকু দেওয়া, যারা আমাদের কর্মী ভাইয়েরা বিদেশ যেতে চান তারা যাতে এই কাজে ফ্রি ভিসা, সো কল ফ্রি ভিসা তারা না যান। আর আরেকটা ইস্যু এখানে কিন্তু ইদানিং খুব আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ৩ মাসের ভিসা, ৩ মাসের আকামা, ৩ মাসের রেসিডেন্স পারমিট বা ৩ মাসের আকামা বলে এটাকে তারা যায় এবং বলে ওখানে যাওয়ার পর আমরা এটা আবার রেগুলার করে দেব। এবং লোকজন যাচ্ছে। তাদেরকে বাধা দেওয়া যাচ্ছে না। কিন্তু তারা যে কত হুমকির মুখে, কত বিড়ম্বনায় ওখানে পড়তে যাচ্ছে, এটা কেউ জানে না। এটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাছে যে ইনফরমেশন গুলো আছে, তারা হাজার, হাজার লোক বেকার এবং খুব কষ্ট করছে। সুতরাং মেসেজ এটা দেওয়া যে না, রেগুলার ফর্মে যারা লোক পাঠায়, রেগুলার ফর্মে যারা প্রজেক্ট এগেইনস্ট লোক পাঠায়, তাদের মাধ্যমে যাতে লোক যাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং সেটার জন্য তথ্যগুলো নেওয়ার জন্য বিমিটি সহযোগিতা দিতে পারে, বাইরের সহযোগিতা নিতে পারে, ডেমোগুলো আছে সেখানে সহযোগিতা নিতে পারে।
এই সবারই সহযোগিতার মাধ্যমে কিন্তু এগুলো সম্ভব। প্রায় ১-১.৫ দিন ধরে কাজ করছে এই ইস্যুগুলো নিয়ে, বিশেষ করে অ্যাওয়ারনেস এবং দক্ষতা উন্নয়নের জন্য মানে দেওয়ার জন্য কাজ করে। দেখেন একটা জিনিস পৃথিবীতে একটা জিনিস বলতে হবে, নিঃসন্দেহে বলতে হবে, দক্ষতার বিকল্প কিছু নাই। সে এ এ মানে যেই সেক্টরে হোক, দক্ষতার বিকল্প শুধু দক্ষতাই। জি, সুতরাং দক্ষতার পাশাপাশি আপনি এই আপনার আলাপের শুরুর দিকেই বলছিলেন যে তথ্য প্রাপ্তিরও একটি বড় ব্যাপার আছে। সরকারি দপ্তরগুলো যেন স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন না হোক উপজেলা পর্যায়ে যেন তথ্য পেতে পারে। এটি একটি জায়গা। কিন্তু আরেকটি জায়গা এই যে ধরেন সাধারণ জনগণের মধ্যে কিন্তু এটারই আপনি বলেছেন যে এটা খুবই দ্বিধা আছে। যে কোনটি আসলে আ মানে ট্রাভেল এজেন্ট আর কোনটি আসলে রিক্রুটিং এজেন্সি। তো সেই সব তথ্যগুলো সাধারণ জনগণ কোন রংপুর, কোন খুলনা, কোন বাগেরহাট বা কোন সুনামগঞ্জের ওই যুবক-যুবতী বা তরুণ-তরুণী আসলে তারা জানবে কিভাবে? আপনাদের দিক থেকে, বাইরের দিক থেকে কিছু করণীয় আছে কিনা? আমি একটা বাইরের দিক থেকে অ্যাকচুয়ালি বাইরে তো এখানে একটা অ্যাসোসিয়েশন মানে জি, রিক্রুটিং জি এজেন্সির সেটাই অ্যাসোসিয়েশন আমরা বলছি। আমাদের কতগুলো সাজেশন আমরা দিতে যাচ্ছিলাম। সেটা হচ্ছে কি দেখেন আ আমাদের এই দেশের মধ্যে আমাদের কৃষিভিত্তিক আমাদের ইকোনমি। আমাদের ইকোনমিটা কৃষিভিত্তিক। এইজন্য এই সেক্টরে কৃষক মানে ইয়েতে ইউনিয়ন পর্যায়ে কিন্তু মানে কৃষি কর্মকর্তা আছেন। তার মানে এই কৃষকটাকে এই সেক্টরটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। ডেফিনিটলি আমাদের এটা অনেক ইয়ে। 2nd আমাদের লার্জেস্ট ইন্ডাস্ট্রিটা সেক্টরটা কোনটা? কেউ বলে গার্মেন্টস, কেউ বলে আমাদের এই ম্যান পাওয়ার সেক্টর। তো গার্মেন্টসটার নিয়ে তো একটা ইন্ডাস্ট্রিয়াল ওদের প্রোডাকশন আছে এটা বেস ম্যানুফ্যাকচারিং বেস। আমরা যেটা মনে করি যে আমাদের 2nd লার্জেস্ট পজিশনে আমরা আছি। কারণ আমাদের এখানে উইথআউট এনি ইনভেস্টমেন্ট, উইথআউট এনি কস্ট এটা কিন্তু প্রতি বছর এই যে 30 বিলিয়ন, 32 বিলিয়ন, 34 বিলিয়ন যে কন্ট্রিবিউট করে যাচ্ছে আমাদের বিদেশি কর্মীরা এই সেক্টরে, এটা গভর্নমেন্টের 0 কস্টে যাচ্ছে। যদি তাই হয় তাহলে এই সেক্টরের গুরুত্বটা দিয়ে এই সেক্টরের ডেভেলপমেন্টের কথা চিন্তা করে বাজেট বাড়ানো দরকার। এই সেক্টরের গুরুত্ব সহকারে এট লিস্ট উপজেলা লেভেলে একজন মানে কর্মকর্তা, অভিবাসী কর্মকর্তা দরকার। প্রবাসী তারা কল্যাণ তারা মন্ত্রণালয়ে। আপনাদের সাথে কিভাবে কাজ করবে? সেটার তারা সাথে কি লিঙ্ক থাকবে? অটোমেটিকলি আমরা তখন আমরা তো আ যতই কিছু হোক আমরা আমাদের অনুমতিটা, নিয়োগ অনুমতিটা আমাদেরকে মন্ত্রণালয় দিয়ে থাকেন। আমাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্সটা আমাদের বিবিডি দিয়ে থাকেন। তো আমরা যখন নিয়োগ অনুমতি নিতে যাবো একটা ডিমান্ড পাওয়ার পরে, ডেফিনিটলি ইনফরমেশনটা তখন যদি সেল করতে পারে উপজেলা লেভেলে, কানেক্টিভিটিটা তো উপজেলা লেভেলে এখন সহজ। ওয়েবসাইটে ইয়ে করে দিলে হ্যাঁ, হোস্ট করে দিলে এটা অটোমেটিকলি উপজেলা লেভেলে চলে যাবে। তখন উপজেলা লেভেলে প্রান্তিক জনগোষ্ঠী তখন উপজেলা লেভেলে এসে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ এর মতো ওখানে এসে তারা এই ইনফরমেশন গুলো তারা জানতে পারে। সেখানে এসে তারা রিক্রুটিং এজেন্সির নামগুলো তারা কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে। যদি ওখানে আমাদের একজন কর্মকর্তা থাকে। তাহলে প্রতারণাগুলো তথ্যগুলো পাওয়ার ওখানে সুযোগগুলো রয়ে গেছে। অর্থাৎ আমি যারা যাবে তাদেরকে যত বেশি ইনফরমেশন সেল করতে পারবো তাদের কাছে, যত বেশি তাদেরকে ইনফরমেশন দিতে পারবো, তত বেশি প্রতারণার সুযোগ থাকবে। আর বাকিগুলো হচ্ছে ট্রাফিকিং এগুলো তারা জেনেই যাচ্ছে, এগুলোকে রোধ করা যাচ্ছে না। দীর্ঘদিন ধরে এটা ইতিহাস রয়ে গেছে। এই মেডিটেরিয়ান সি বলেন, আপনার এই টেকনাফ দিয়ে কিংবা এই যে মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে ফেরত নিয়ে আসা, কম্বোডিয়াতে যাওয়া, ওখানে কোনো কাজ নাই, কিছু নাই, কোনো ডিমান্ড এর ইয়ে নাই। এভাবে তারা কিন্তু জেনেই যাচ্ছে। কম্বোডিয়াতেও কি আপনারা পাঠান? ওখানে না, কাজ না নাই জেনে? আমাদের আমরা ব্যক্তিগতভাবে পাঠাই না। বাট লোকজন যাচ্ছে তো কোনো না কোনোভাবে যাচ্ছে। কম্বোডিয়াতে আ বা যায়া প্রতারণার শিকার হচ্ছে। ওখানে জেলে কি পরিমাণ মানে লোক আছে, এটার কালকে রাত্রে একটা আলোচনা শরীফ হাসান আমার চেয়ে ভালো বলতে পারবেন এটার সম্পর্কে। অর্থাৎ হচ্ছে কি মানুষ বেটার লাইফ এর জন্য মানুষ কিন্তু মুভ করতেছে। বেটার লাইফ এর জন্য মানুষকে রোধ করা যাচ্ছে না। কারণ আভ্যন্তরীণ বাজারে ৩০ লক্ষ আমাদের কর্মজীবী মানুষ শিক্ষিত জনগোষ্ঠী ঢুকতেছে। এখন
জি, প্রাইভেট বোঝা সেক্টর গেছে যে প্রতি বছরই আসলে ২০ থেকে ৩০ লক্ষ জি, মানুষ ঢুকছে, তাদের তাদের কাজের কর্মসংস্থান আমরা সংস্থান করতে পারছি না। পাওয়া যাচ্ছে না। যাতে ভালো সুযোগ কাজের আশায় দেয়, যাচ্ছে। মানুষ তো বেটার লাইফ এর জন্য যাচ্ছে। জি, বেটার লাইফ এর জন্য। আপনি আলোচনার মধ্যে চমৎকার কিছু কথা বলেছেন যে তথ্য প্রাপ্তি এবং তথ্য প্রদান একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার কাছে আবার আসবো। আমি শরীফুল ইসলাম হাসানের কাছে যেতে চাই। ১ম বার আপনি বলছিলেন যে দক্ষতার আসলে কোনো বিকল্প নেই। বিকল্প তো আলিয়া হায়দার চৌধুরী ভাই একটা কথা বলেছেন যে তথ্য প্রাপ্তি এবং তথ্য প্রদানও এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। তাহলে এই যে দক্ষ যারা যাচ্ছে, এরা জেনে না বুঝে যাচ্ছে। আবার অনেকে জেনে ঠিকভাবে যাচ্ছে, গিয়ে প্রতারণার শিকার হচ্ছে। তো এই তথ্য প্রাপ্তির এই ঘাটতি বিশাল একটা রয়েছে। আপনি দীর্ঘদিন এই ফিল্ডে কাজ করছেন। তো তথ্য প্রাপ্তির এই ঘাটতি কিভাবে দূর করা যেতে পারে? না, তথ্য প্রাপ্তির ক্ষেত্রে তো অবশ্যই রয়েছে। কিন্তু আ যে কারণে বলছিলাম দক্ষতা, আপনি যখন দক্ষ হওয়ার প্রসেসে যাবেন, আপনি এমনিতেই তথ্যগুলো জেনে যাবেন। কিন্তু মূলত দেখবেন আপনি খুব দক্ষ করে স্কিল মানুষ প্রতারিত হচ্ছে, আপনি কম শুনবেন। মূলত অদক্ষ মানুষ তারা আসলে প্রতারিত বেশি প্রতারিত হয়। হচ্ছে, কারণ রাইট। সে যেহেতু কাজ জানে না, তখন হয় কি সে নানান জনকে বিশ্বাস করে। মূলত আপনি এই যুগে এসে কোনো একজন মানুষ যদি তথ্য জানতে চায়, তার তো অনলাইন অ্যাক্সেস নানান কিছু রয়েছে। কিন্তু সত্যি কথা এটাও সত্যি যে আমাদের রাষ্ট্রীয়ভাবে আমরা এমন কোনো কাঠামো করতে পারিনি যে ধরেন কুড়িগ্রামের একজন মানুষ বা সুনামগঞ্জের একজন সেটা মানুষ কিভাবে বা করা যেতে টাঙ্গাইলের পারে? একজন মানুষ গ্রামে বসে আছে, তার ঘরের কাছে কেউ একজন তথ্য দিবে। বাংলাদেশে তো প্রত্যেকটা এখন ইউনিয়ন পরিষদের কেন্দ্র রয়েছে। তো সরকার যদি ঠিক করে যে না আমি আমার সারা দেশে মানে ৬,০০০, ৬,৫০০, ৭,০০০ যতগুলো ইউনিয়ন আমি রয়েছে কেন? সেই ইউনিয়নগুলোতে আমি একজন স্বেচ্ছাসেবক বা ভলান্টারি কাউকে একজনকে বসাবো, যে বিদেশ যাওয়া বিষয়কে তথ্যগুলো দিবে। সপ্তাহে একটা দিন সেখানে তথ্য এরকম। এই কাজগুলো যদি করে এটা তো সত্যি আসলে আমাদের ওই মানুষটা যেভাবে বিদেশ যায়, সে যেহেতু ঘরের কাছে কোনো রিক্রুটিং এজেন্সিকে পায় না, সরকারের ওই ইউনিয়ন পর্যায়ে, উপজেলা পর্যায়ে এই প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যেহেতু কোনো কর্মকর্তা নেই, তাদের একমাত্র অফিস হচ্ছে জেলায়, যেখানে জনবলের তীব্র সংকট রয়েছে, তাদের কাজগুলো সম্পর্কে মানুষ জানে না। তো যার ফলশ্রুতিতে হয় কি মানুষ কিন্তু তথ্য পায় না, এটাও সত্য। আবার মানুষ তথ্য যেমন পায় না, আবার সে ঘরের কাছে তার আত্মীয়স্বজন বন্য কাউকে সে অনেক অন্ধের মতো বিশ্বাস করে। তো সেই কারণটাতেই এই তথ্যের access-টার জন্যে যদি সরকার কোনো একটা কৌশল করে ভলান্টিয়ার বা অন্য কিছুর মধ্যে ইউনিয়ন পরিষদ দিয়ে ডিজিটাল সেবা কেন্দ্র যেখানে রয়েছে, সেখানে যদি বিদেশ যাওয়ার রিলেটেড তথ্যগুলো থাকে কিংবা ধরেন যদি আপনি কোনো একটা ওয়েবসাইট বা সেখানেও থাকে যে কোন দেশে কোন কাজগুলো রয়েছে, এই মুহূর্তে কোন কাজগুলো হবে তাও কিন্তু হয়। কিন্তু কোনটাই কিন্তু আসলে পাচ্ছে না। বা এমন যদি হতো কাগজে কলমে আছে যে, যেকোনো মানুষ যে বিদেশ যেতে চায় সে নাম নিবন্ধন করবে। নাম নিবন্ধন করলে সেখান থেকে তালিকা করে নেবে। সেটাও কিন্তু কাগজে কলমে হচ্ছে না। বরং আমরা যেহেতু ফাঁকিবাজি কৌশল বের করে নেই, এখন ওই নাম নিবন্ধনের মধ্যে লেখা হয় কি যে বিদেশ যাবে, তার সমস্ত কাগজপত্র যাওয়ার আগে তার নামটা ওখানে দেওয়া হয়। তো এইখান থেকে বের হতে হলে একেবারেই আপনি যেটা বললেন তথ্য প্রাপ্তিটা করতে হবে। সেটা ডিজিটাল উপায় হতে পারে, এনালগ উপায় হতে পারে। ইউনিয়ন পরিষদগুলোকে সরকার সেখানে করতে পারে। আমাদের একসময় সব জায়গায় পোস্ট অফিস ছিল। এখন সেগুলো অবকাঠামো নাই বললেই চলে। সরকার যদি তথ্যের হাব করতে পারে, যে বিদেশ যাওয়া বা অন্য যেকোনো বিষয়ের তথ্যগুলো কারণ মানুষকে এবং পাশাপাশি যদি আপনি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলেন, জেলা পরিষদের ওয়েবসাইটে বলেন, সোশ্যাল মিডিয়ায় বলেন, এই যত বেশি মানুষকে জানানো যে না ভাই আমার এখন এই কাজ আছে, এই বিষয় জানতে পারে। এই তথ্যগুলো কিন্তু সত্যি আমরা সাধারণ মানুষকে জানাতে পারিনি। তার ফলশ্রুতিতে এই যে মাঝখানে যে গ্যাপ সেই সুযোগটা কিন্তু নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা। যেহেতু কেউ নেই মাঝখানে, রিক্রুটিং এজেন্সি গুলো ঢাকায়, সরকার ঢাকায়, ইউনিয়ন পরিষদে, জেলা পর্যায়ে, গ্রাম পর্যায়ে যেহেতু কেউ নেই, এই মধ্যস্বত্বভোগীরা তখন তার কাছে গল্পটা বলে। যে এই তো এই দেশে যাবা, এই তো সৌদি আরবে গেলেই অমুক, এই তো ফ্রি ভিসা এবং গল্পটা এত সুন্দর করে সে বলে, তখন যে মানুষ যে বিদেশ যেতে চায় তার কাছে এটা কি সবচেয়ে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় এবং সে প্রতারিত হওয়ার আগ পর্যন্ত সে আসলে তখন বাকি কাউকে আর বিশ্বাস করতে চায় না। তখন আপনি তখন যতই তাকে ভালো কথা বলেন গণমাধ্যম, বেসরকারি সংস্থা, সে মনে করে যে এইগুলো মিথ্যা, ওই দালালের কথা সত্যি। তো সে কারণটাতে আসলে এবং আরেকটা জিনিস হচ্ছে তথ্য জানানোটা কি, আপনি হচ্ছে একটু এগুলোকে টেক্সটেও আনা। ধরেন এই দেশের কৃষিভিত্তিক যদি অর্থনীতি হয়, প্রবাসী যেহেতু ১ কোটির বেশি লোক দেশের বাইরে, তারা দেখতো আমাদের টেক্সট বইয়েও 6, 7, 8 এর মধ্যে আমি মনে করি যে একটু বিদেশ যাওয়ার বিষয়গুলো একটু সেখানে ইনক্লুড করা যেতে পারে। যে কোনটা নিরাপদ বিদেশ যাওয়া, কোনটা মানব পাচার। কারণ আমাদের যেহেতু ১ কোটির বেশি লোক বিদেশে যায়, তাকেও একটু স্কিল করা। প্রাইমারিতে বা অন্য জায়গাতে সেই স্কিলটা কিন্তু আমরা করতে পারি না। আবার আপনি ডিজিটালিও আমি মনে করি যে সরকার আমরা কথা বলছি ডিজিটাল। সো ডিজিটাল যে প্রেজেন্সটা, ডিজিটাল যে আমরা সেবা কেন্দ্রগুলো করেছি, সেখানেও ওই তথ্যগুলো নেয়া। আবার এখানে উল্টো হয়, যেই মানুষগুলো ধরেন আবার দক্ষ হওয়ার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র আছে, সে কিন্তু অনেক সময় বিদেশ যেতে পারে না। কারণ তার আগেই টাকা দিয়ে যে ভিসাটা কেনে, ডিমান্ডটা কেনে, সে কিন্তু বিদেশ চলে যায়। যার ফলশ্রুতিতে এখানে যে দক্ষ, সে অনেক সময় যেতে পারে না। আবার যে টাকা দেয় সে যেকোনো মূল্যে যেতে পারে। এখানে কিন্তু একটা বড় গ্যাপ রয়ে গেছে। সেই কারণটাতে আমি মনে করি যে এট লিস্ট
আমাদের উপজেলা ইউনিয়ন পর্যায়ে সরকার যদি ঠিক করে যে না, আমি একটা তথ্য সেবা কেন্দ্র খুলবো যেখানে বিদেশ যাওয়া রিলেটেড তথ্য অ্যাটলিস্ট ওয়ার্কিং আওয়ার গুলোতে পাওয়া যাবে, বা সপ্তাহে একটা দিন আমরা সারা বাংলাদেশে আমরা একটা ক্যাম্পেইন বা কোনো কিছু করব, আমার কাছে মনে হয় সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, তথ্য সেবাটা মানুষকে জানানো। পাশাপাশি সরকারের নিজস্ব ওয়েবসাইটে, ডিজিটাল মিডিয়ায় এই যে তথ্যগুলো আপনার নিয়মিত জানানো। আপনি এই যে যারা ভূমধ্যসাগর হয়ে লিবিয়া দিয়ে ইউরোপ যায়, আপনি সোশ্যাল মিডিয়ায় শতাধিক গ্রুপ পাবেন যেখানে তারা বলছে আলহামদুলিল্লাহ অমুক দিন বোট পৌঁছে গেছে, এই নাম্বারে যোগাযোগ করেন। তো পক্ষান্তরে আপনি সরকারের কোনো সোশ্যাল মিডিয়া পাবেন না যেখানে কোন দেশে কোন কাজ কি কাজ সেই তথ্যগুলো খুব বেশি রয়েছে। বা আমাদের যে বিদেশ দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে বলছে এই কাজ শেখো, এই ভাষা শেখো। তথ্যের ঘাটতির কারণে যেহেতু এটা হয়, কাজেই সরকার একটা দায়িত্ব নিতে পারে যে না, এমনকি আমার জেলা তথ্য কেন্দ্র, সরকার উপজেলা পর্যায়ে যত অফিস আছে সবাইকেই তথ্য জানানোটা উচিত। তো এই তথ্য জানানোটা আমি আবারও বলি, তথ্য জানানোর পাশাপাশি স্কিলটা করে ফেলা হয়। একটা মানুষ যখন স্কিলিং এর পদ্ধতি ঢুকে যায় তখন সে বুঝতে পারে যে আসলে কোনটা তথ্য কোনটা মিথ্যা। তো আপনি যেমন তথ্য যখন পাবেন, তথ্যের একটা বড় হচ্ছে আপনি উপতথ্য অনেক পাবেন। আপনি প্রচুর তথ্য পাবেন যেটা বলবে সৌদি আরবে এই কাজ, কম্বোডিয়া এই কাজ, অমুক কাজ, আপনার একদম ডিজিটালি আপনার কাছে একদম টার্গেট করে পৌঁছানো যাবে। তখন আপনি তথ্য পেলেই হবে না। তখন আবার সেই তথ্য আপনাকে যাচাই বাছাই করতে হবে যে আমি এটা বিশ্বাস করব কিনা। তো সেজন্যই কিন্তু আমার পাল্টা যে কাউন্টার তথ্য, কাউন্টার ন্যারেটিভ যেটা সত্য, সেটাও কিন্তু খুব জরুরি। এই জায়গাটাতে আমি মনে করি আমরা ব্যর্থ হচ্ছি, সরকার, বেসরকারি সংস্থা, আমরা সবাই মিলে ব্যর্থ হচ্ছি বলেই মধ্যস্বত্বভোগীর এই জায়গা নিচ্ছে। কাজে আমি মনে করি আগামী দিনগুলোকে লোককে আমার দক্ষ করার পাশাপাশি এই তথ্য জানা, তথ্য জানানোটা কিন্তু আমাদের জন্য খুব জরুরি। এবং তথ্য জানানোটা আবার হচ্ছে বিশ্বাসযোগ্য করে জানানো। কারণ অনেক সময় মানুষকে বলি, মানুষ ভুলে যায়। সেটাকে কত আপনি মানে এটাকে যেটা আপনি বলেন ইনফোটেইনমেন্ট, আপনি আনন্দের মাধ্যমে, বিনোদনের মাধ্যমে যে জানাবেন তাকে, সেই কাজটা আমার কাছে মনে হয় জরুরি আমাদের, যদি আমরা আমাদের প্রতারণা বন্ধ করতে চাই। এই যে সেজন্য আপনি বলছেন যখন দক্ষ হন, তার আগে আমরা বলছিলাম তথ্য জানানোটাও খুব জরুরি। নিরাপদ বিদেশ যাওয়ার বিষয়ে জানানো এবং দক্ষ করা, এই দুটো কাজটা যদি আমরা একসাথে করতে পারি, সারা দেশে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, আমার কাছে মনে হয় তাহলে আমাদের জন্য কাজটা সহজ হবে। আমরা আমাদের মানুষকে সেভ করতে পারবো এরকম বিপদে পড়া থেকে। ধন্যবাদ শরীফুল ইসলাম হাসান। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আলী হায়দার চৌধুরী, আপনি যদি ১ মিনিটে বিশেষ কোনো পরামর্শ দেন। আমার পরামর্শ হচ্ছে এই বিষয়ে আমরা তথ্য মানে সার্কুলার যদি ইনফরমেশন গুলো আমরা যদি প্রান্তিক জনগোষ্ঠীকে দিতে চাই, এই মুহূর্তে মিডিয়া কিন্তু মিডিয়াকেও আমরা একটা প্রতি সপ্তাহে মানে রুটিন করে, বিশেষ করে আমাদের জাতীয় টেলিভিশন এবং ডিজিগনেটেড কিছু মিডিয়াকে যদি গভর্নমেন্ট করে ডিজিগনেট করে যে এই টাইমে অভিবাসন খাতের উপরে আলোচনা হবে, অভিবাসন ইনফরমেশন দেওয়া হবে, মানে আজকের আলোচনা এই বিষয়, এরকম যদি প্রতি শনিবার বা রবিবার এরকম একটা প্রোগ্রাম যদি থাকে, তাহলে গ্রামের জনগোষ্ঠী কিন্তু তখন ওখানে সেদিন টেলিভিশনের সামনে বসে থাকবে যে আজকে তথ্যগুলো দেওয়া হবে। এই ক্ষেত্রে আমাদের মিডিয়া কিন্তু একটা কাজ করতে পারে, যতদিন পর্যন্ত সরকার উপজেলা লেভেলে কিংবা ইউনিয়ন লেভেলে কোনো অফিসার দিতে না পারে। এই আমাদের মিডিয়া সেন্টারগুলো তো কাজ করতে পারে টেলিভিশন সেন্টারে। আর আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন, দক্ষতা উন্নয়নের জন্য সরকার যে বাজেট দিয়েছে আমাদের যে টিটিসি গুলো, সেগুলো কি আপ টু দ্য লেভেল কিনা সেটাও একটু আজকে চিন্তা করতে হবে। তারা সনদধারী হয় কিন্তু অভিজ্ঞতাধারী হয় না। সনদধারী একটা, সার্টিফিকেটধারী একটা কথা, আর অভিজ্ঞতা সম্পন্ন হলো আরেকটা কথা। অভিজ্ঞতা এবং দক্ষতা সেটার যেটা জন্য শরীফুল ইসলাম হাসান সেটার জন্য বলেছেন। কোনো ইন্টার্নি করা হয় না। জি। কারণ আজকে ট্রেনিং এর পরে, ট্রেনিং শেষ হয়ে তাকে সার্টিফিকেট দিয়ে দেওয়া হলো। এরপরে আমার সুপারিশ হচ্ছে যে তাকে কোনো না কোনো ইন্ডাস্ট্রিতে, কনসার্ন ইন্ডাস্ট্রিতে, রিলেটেড ইন্ডাস্ট্রিতে ১ বছর সে ইন্টার্নি করুক। তাহলে সার্টিফিকেট এবং অভিজ্ঞতা দুইটা তখন এটার মূল্যায়ন হবে। কারণ আমাদের কাছে এখন যে ডিমান্ড গুলো আসে, তারা সনদধারী চায় না। তারা চায় অভিজ্ঞতা এবং সনদ, দুইটাকে প্রায়োরিটি দেয়। জি, ধন্যবাদ। আমরা ধন্যবাদ। শেষের দিকে এসেছি। আলী হায়দার চৌধুরী, আপনাকে ধন্যবাদ। শরীফুল ইসলাম হাসান, আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এই পর্বে আলাপ করলাম যে দক্ষ হয়ে কিভাবে বিদেশ যেতে হবে, জেনে বুঝে কিভাবে বিদেশ যেতে হবে। আপনারা জানেন যে প্রতি বছর ২০ থেকে ৩০ লাখ তরুণ কর্মবাজারে প্রবেশ করছে। তারা নিজেদের জীবনের একটা আরো উন্নত জীবন প্রত্যাশা করছে। এই উন্নত জীবন প্রত্যাশা করার জায়গায় আবেগটা যত আছে, বাস্তবতার ক্ষেত্রে অনেক ঘাটতি আছে। শরীফুল ইসলাম হাসান বারবার বলতে চেষ্টা করেছেন যে সব হচ্ছে সার্টিফিকেট সর্বস্ব, এবং সার্টিফিকেটধারী মানুষ অনেক পাওয়া যাচ্ছে, সঠিক দক্ষ মানুষ, কারিগরি প্রশিক্ষণপ্রাপ্ত মানুষ তেমন একটা পাওয়া যাচ্ছে না। তিনি জোর দিয়েছেন যে
কারিগরি প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা যায় কিনা সরকারের, সেটি ভাবার সময় এসেছে। আর এই যে সরকারের বিভিন্ন দপ্তর রয়েছে, সেবা প্রতিষ্ঠান রয়েছে, সেগুলোর তথ্যটা কিভাবে পাবে? দুজনই একটি বলেছেন যে আমরা স্থানীয় পর্যায়ে, ইউনিয়ন পর্যায়েও হতে পারে, এট লিস্ট উপজেলা পর্যায়েও যেন এই তথ্যগুলো পৌঁছানোর সঠিক একটা ব্যবস্থা থাকে, যেন মানুষ প্রতারণার শিকার না হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে শরীফুল হাসান বারবার উল্লেখ করেছেন যে মানুষ যখন দক্ষ হয়ে ওঠে তখন তার কাছে অপতথ্য পৌঁছানো কঠিন হবে এবং অপতথ্য তিনি বিশ্বাস করবেন না। তিনি তখন সঠিকভাবে সঠিক তথ্য নিয়ে সঠিকভাবে বিদেশ যাবেন। তাই আমরা যেসব তরুণ বিদেশে যেতে চাইছেন তাদের আমরা অনুরোধ করব, আসলে সহজভাবে বললে ভালো হয় যে করজোড়ে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা একটু দক্ষ হয়ে বিদেশ যান। আপনারা যে দেশে যাচ্ছেন সেই দেশের একটু ভাষাটা শিখে যান। আমাদের এখন বিশাল জনগোষ্ঠী তরুণ, আমাদের সম্ভাবনাটা রয়েছে। আর হয়তো ১৫-২০ বছর এটি থাকবে। এই সময়ে আমাদের তরুণদের দক্ষ করতে হবে, দক্ষ করেই বিদেশে পাঠাতে হবে। তাহলে তারা আয় বেশি করবেন। যেমন জাপানের উদাহরণ এসছে, সেখানে বিপুল চাহিদা, কিন্তু আমরা জাপানি ভাষা শিখিয়ে পাঠাতে পারছি না। আমরা পাঠাচ্ছি মিডল ইস্টে এবং সেখানেও আরবি ভাষাটা ঠিকভাবে শিখিয়ে পাঠাতে পারছি না। সেই দেশের প্রয়োজন অনুযায়ী ভাষা শিক্ষা যেমন জরুরি, দক্ষতার মাধ্যমে কারিগরি প্রশিক্ষণ নিয়ে বিদেশে যাওয়াটাও জরুরি। শুধু সনদ কাজ দেবে না। যেটা আলী হায়দার চৌধুরী বলছিলেন যে তাদের কোনো ইন্টার্নশিপের ব্যবস্থাও করা যায় কিনা, যেন তারা সঠিকভাবে শিখে বিদেশ যেতে পারে। পরবর্তী কোনো পর্বে প্রিয় দর্শক আপনাদের সাথে দেখা হবে। আজকের জন্য এখানে আমরা শেষ করছি। সবাই ভালো থাকুন। শুভরাত্রি।